আমাদের পৈতৃক ভিটেটা বাঁকুড়া জেলার এক কোণে, যেখানে আম কাঁঠালের বাগানগুলো দিনের বেলাতেও ছায়া ফেলে রাখে। আমি গিয়েছিলাম বাড়িটা বিক্রি করার আগে শেষবারের মতো তদারকি করতে। উঠোনের মাঝখানে ছিল এক বিশাল শ্বেতপাথরের তুলসী মঞ্চ। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার ওপরে তুলসী গাছটা একদম কালো হয়ে শুকিয়ে কাঠ হয়ে আছে। গাছের ডালগুলো যেন এক একটা কঙ্কালের আঙুল। রাত তখন নিঝুম, আকাশে মেঘলা চাঁদ। আমি কেবিনে শুয়ে আছি। হঠাৎ শুনতে পেলাম উঠোন থেকে একটা শব্দ আসছে। মনে হলো কেউ একজন শুকনো পাতাগুলো হাত দিয়ে কচলাচ্ছে। আমি জানলা দিয়ে তাকালাম, দেখলাম সেই শুকনো তুলসী তলায় একটা মাটির প্রদীপ জ্বলছে। কিন্তু প্রদীপের আলোটা নীল। সেই নীল আলোয় দেখলাম একটা ছায়া। একজন মহিলা বসে আছে। তার পরনে তসরের শাড়ি, কিন্তু শাড়িটা জায়গায় জায়গায় জরাজীর্ণ আর ধুলো মাখা। আমি ভাবলাম হয়তো গ্রামের কেউ। আমি দরজা খুলে উঠোনে পা রাখলাম। সাথে সাথে বাতাসটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই এক অদ্ভুত আওয়াজ কানে এলো। একটা শঙ্খ বাজার শব্দ। কিন্তু সেই শব্দটা খুব ক্ষীণ আর ফ্যাকাশে। মনে হলো শঙ্খের ভেতর থেকে বাতাসের সাথে কোনো এক অশরীরী আত্মা আর্তনাদ করে উঠছে। আমি যখন তুলসী তলার দিকে এগোলাম, সেই নীল প্রদীপটা হঠাৎ করে নিভে গেল। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা চন্দন আর বাসি ফুলের এক উৎকট গন্ধ। হঠাৎ সেই মহিলাটি ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরালো। তার মুখে কোনো চামড়া নেই। চোয়ালের ওপর থেকে শুধু লাল রঙের মাংসের তালগুলো ঝুলে পড়ছে। তার চোখের জায়গায় দুটো গর্ত, আর সেই গর্ত দিয়ে লিকলিকে লম্বা পোকা কিলবিল করে বেরিয়ে আসছে। সে যখন কথা বলল, তার আওয়াজটা মনে হলো কোনো গভীর কুয়ো থেকে উঠে আসছে। তোর ঠাকুমা আমাকে রোজ চন্দন দিত, তুই কেন আসিস না? তোর রক্ত কি চন্দনের মতো লাল হবে? আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম আমার পা দুটো
যেন মাটির তলা থেকে কেউ জাপটে ধরেছে। তুলসী মঞ্চের শ্বেত পাথরগুলো হঠাৎ করে ফেটে যেতে শুরু করল। সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য হাড়ের হাত। হাতগুলো আমার পা জড়িয়ে ধরে আমাকে মাটির নিচে টেনে নিয়ে যেতে চাইল। সেই মহিলাটি এবার আমার গলার কাছে তার লম্বা নখগুলো আনলো। তার নখগুলো যেন এক একটা লোহার শিক। সে যখন আমার গলায় আঁচড় কাটল, এক বীভৎস শব্দ হলো। আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই তুলসী তলার মাটিতে। রক্ত পড়ার সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল সেই নীল প্রদীপের ধোঁয়া। মহিলাটি হাসতে শুরু করল। সেই হাসিটা কোনো মানুষের নয়। মনে হলো কয়েকশো কাঁচ একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম তা জানি না। হঠাৎ ভোরের প্রথম পাখির ডাক শোনা গেল। সাথে সাথে সেই মহিলাটি আর সেই হাড়ের হাতগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ভোরের আলো যখন উঠোনে পড়ল, আমি দেখলাম আমি তুলসী মঞ্চের পাশে পড়ে আছি। কিন্তু সেই শুকনো তুলসী গাছটা হঠাৎ করেই সতেজ হয়ে উঠেছে এবং তার ডালগুলো থেকে চুইয়ে পড়ছে লাল রক্ত। গ্রামের প্রাচীন লোকজন জানালো আমার বড় ঠাকুমা এক অনাথ মেয়েকে এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু অভাবের তাড়নায় তাকে ওই তুলসী তলাতেই বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। সেই থেকে নাকি ওই মেয়েটির আত্মা আজও তুলসী তলায় চন্দনের বদলে রক্ত খোঁজে। আজও রাতে আমি যখন একা থাকি, আমার নাকে সেই পচা চন্দনের গন্ধ আসে। আমার গলার সেই 4টে কালচে আঁচড় আজও অমাবস্যার রাতে টাটকা হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে নিজের বাড়ির তুলসী তলায় প্রদীপ দিতে যাচ্ছেন, সাবধান। প্রদীপের আলোটা কি একটু নীল দেখাচ্ছে? ভালো করে দেখুন তো, তুলসী গাছের ছায়াটা কি আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে?